যে হাসিনার আমলে যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছে ওই সরকারের কাছ থেকে, তারা এখনও এই দেশে বহাল তবিয়তে এবং দাপটের সঙ্গে বিরাজ করছে। এবং কেবল বিরাজ করছে না, তারা সেই সঙ্গে হাসিনা সরকারের সঙ্গে, খোদ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। হাসিনার অনুগত যে আমলারা সচিবালয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রয়াস চালাচ্ছে। এ হলো অভিযোগ। আর তার সঙ্গে আরও একটা অভিযোগ, এটাকে আমি আরও বেশি গুরুতর মনে করি, সেটা হলো এই ব্যবসায়ীদের টিকিয়ে রাখার জন্য, দাপটের সঙ্গে টিকিয়ে রাখার জন্য আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বেশ ক্ষমতাধর রাজনৈতিক দল হিসেবে পরিচিত, সেই দলগুলো নানাভাবে সহায়তা করছে। অভিযোগ কিন্তু দুটো, এবং আমার বিবেচনায় এই দুটো অভিযোগই আমলে নেওয়ার মতো। অলি আহমেদ সাহেব কী বলেছেন আমি আপনাদের একটু বরং পড়েই শোনাই। তিনি বলেছেন যে হাসিনার লোটা বাহিনীর বড় বড় ব্যবসায়ীরা টেলিফোন ব্যবহার করে হাসিনার সঙ্গে কথা বলছেন, ভারতের সঙ্গে কথা বলছেন, আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন, গুপ্ত হত্যা, ক্ষতিকর কাজ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তারা ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছেন। এটা বেশি আগে না, কিন্তু আজকে সোমবারই উনি মগবাজারে একটা সংবাদ সম্মেলন করেছিলেন সমসাময়িক বিষয়ের উপর, তখন উনি এই কথাগুলি বলেছেন। এখন এই যে কথাগুলো, এই কথাগুলো কি উনি হাওয়ার উপরে বললেন, নাকি এই কথাগুলো বলার পেছনে ওনার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে? আমি মনে করি এই বিষয়টা ওনার সঙ্গে আলোচনা করে জানা উচিত সরকারের। কারণ এটা আসলে যদি করে থাকেন তারা, তাহলে সেটা অবশ্যই আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকেই দেখা দরকার। এবং উনি আরও যে কথা বলেছেন, যেটা আমি আগেও বলেছি, সেটা আবার বলি, যে ব্যবসায়ীদের ভূমিকাটা বলেছেন উনি। তিনি বলেছিলেন আমলা আর ব্যবসায়ীরা যারা হাসিনাকে বলেছিল এখনও আছি, বিগত দিনেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, তাদের রাজনীতিবিদরা শেল্টার দিচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের পাশে অফিস করছে, নির্লজ্জভাবে এই কাজগুলো করছে। এই যে কথাটা, এটার মধ্যে কিন্তু একটা বড় ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কী ধরনের? যে বোঝা যাচ্ছে যে হাসিনাকে কে বলেছিল বিগত দিনেও আছি, এখনও আছি, আগামীতেও থাকবো, মানে মরণের আগ পর্যন্ত আছি, মরণের পরেও থাকবো। এই কথাটা বলে উনি খুব বিখ্যাত হয়ে গেছিলেন। উনি কে? উনি বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেব। উনি বলেছিলেন এই কথা, এর ডকুমেন্ট তো সব জায়গায় আছে। এবং উনি একথাও বলেছিলেন যে কেন এই স্টুডেন্টদের উপর এখনই মানে আক্রমণাত্মকভাবে তাদেরকে দমন করা হচ্ছে না, উনি একথাও বলেছিলেন। এসব প্রমাণও আছে। এখন তাদের এখানে যে তারা কে রাজনৈতিকভাবে শেল্টার দিচ্ছে, আমরা দেখেছি এরই মধ্যে যে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আছে সেখানে জামায়াতের নেতারা গিয়েছেন, বিএনপির নেতারাও গিয়েছেন। বিএনপির নেতা মানে কি, বিএনপিতে তাদের প্রতিনিধি পাঠিয়েছে সেখানে রক্ষা করার জন্য। বিএনপিপন্থী সাংবাদিকদের যে প্রতিষ্ঠান আছে বিএফইউজে অথবা মানে আপনার ডিইউজে, এদের যে সাংবাদিক নেতা আছে তাদের একজন বড় নেতা হলো কাদের গনি চৌধুরী। উনি যেহেতু এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া গ্রুপের উনি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেছেন, ডিরেক্টর মিডিয়া হয়েছেন না? কেন হয়েছেন? এতদিন তো তারা কেউ নেয় না চাকরিতে, ওখানে এখন গিয়ে ওনার চাকরি হলো কেন? আবার প্রেস ক্লাবের সভাপতি উনিও বিএনপি প্রতি সাংবাদিক, হাসান হাফিজ উনিও যে ওখানে মানে আপনার কালের কণ্ঠের সম্পাদক হয়েছেন তো কেন হয়েছেন? ওনাদেরকে কেন নেওয়া হয়েছে হঠাৎ করে? সবই তো 5ই আগস্টের পরে। তার মানে ওনারা যখন দেখেছেন হাসিনার সঙ্গে এত ঘনিষ্ঠ থাকার কারণে তাদের উপর নানা ধরনের চাপ আসতে পারে, এই চাপটাকে নিউট্রালাইজ করার জন্য ওনারা বিএনপিপন্থী বড় বড় সাংবাদিকদেরকে ওনার প্রতিষ্ঠানের বড় বড় পদে চাকরি দিয়েছেন। ওনারাও গিয়েছেন এবং যাওয়ার পর তাদের ব্যাপারে কিন্তু বিএনপি কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, বিএনপির মিডিয়া সেল যেটা, সেখান থেকে কাদের গনি চৌধুরীকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির আরও অন্য যে সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেকটা দিয়ে কাদের গনি চৌধুরী আগের মতোই আছেন। তার মানে লোক দেখানো দু একটা অ্যাকশন হয়তো নিয়েছেন, লোক দেখানো, নিছক লোক দেখানো, এটা সবাই জানে। ওই সম্মিলিত যে আপনার পেশাজীবী পরিষদ সেখানেও কাদের গনি চৌধুরী আছেন, জাহিদ সাহেব আছেন, এই যে জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি সেটা সভাপতি, কাদের গনি চৌধুরী মহাসচিব আছেন, তো ক্লোজলি আছেন। তো এরা
তাকে শেল্টার দিচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই মনে রাখতে, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় ইউটিউবে, এই শাহ আলম সাহেব কিন্তু তারেক রহমান সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন, আপত্তিকর কথাবার্তা বলেছেন। তারপরও বিএনপি এখন তাকে শেল্টার দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণটা কি? এই প্রেমটা কোত্থেকে আসে? এই প্রেমের ভিত্তিটা কি? বোঝাই যায় এই প্রেমের ভিত্তি হচ্ছে অর্থ, পরিষ্কার কথা। আবার দেখুন, বিএনপিপন্থী সাংবাদিকদের মধ্যে যাকে নাকি একদম সবচেয়ে বড় করে দেখা হয়, মিস্টার শফিক রেহমান, তাকেও দেখা গেছে যে কালের কণ্ঠে উদ্বোধনী অনুষ্ঠানে যে উনি কেক কেটে শাহ আলম সাহেবকে খাইয়ে দিচ্ছেন, এবং শাহ আলম সাহেব কী কী করতে পারেন, আরও ওনার কাছে উনি কী কী প্রত্যাশা করেন, কীভাবে ওনার বড় বড় প্রতিষ্ঠান করে ভারতকে মানে আপনার নিউট্রালাইজ করা যায়, এই সমস্ত বাণী উনি এখানে দিয়ে এসেছেন। শফিক রেহমান সাহেব আমার খুবই প্রিয় মানুষ। আমি ওনার এই ভীমরতি প্রাপ্তি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি, কীভাবে ওনার ভীমরতি প্রাপ্তি ঘটলো আমি জানি না, কিন্তু উনি গিয়েছেন তো তার নাকি উনি দলীয় নির্দেশে গেলেন, তাও আমি বুঝতে পারিনি। তো এই যে বিষয়গুলো, এই কথাটা কিন্তু অলি আহমেদের কথাকে জাস্টিফাই করে। অলি আহমেদ সাহেব আরও বলেছেন যে ব্যবসায়ীরা হাসিনাকে বলেছিল মরার পরেও তার পাশে থাকবেন, এদেরকে শুধু জেলে নিলে হবে না, তাদেরকে আধা ঘন্টা উল্টানোর ব্যবস্থা করে তাদের কাছে লুণ্ঠনের টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। যাকে এটা উনি মানে ক্রোধজনিত কারণে বলেছেন। এই ক্রোধটাও আমি মনে করি মানে আনজাস্টিফাইড না, এই ক্রোধটাও স্বাভাবিক, কারণ এরা তো করেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এর মধ্যে অনেকগুলি ব্যবসায়ী গ্রুপের নাম শুনেছি, নাম শোনার তো দরকার নাই, আমরা তো জানি যে বিগত সরকারের কাছ থেকে সবচেয়ে সুবিধাভোগী গোষ্ঠী কোনগুলো, কোন কোন ব্যবসায়ী গোষ্ঠী। তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে? এক সালমান রহমান ছাড়া হয়েছে? হয়নি তো। সালমান রহমানকে জেলে নেওয়া হয়েছে, ধরা পড়েছেন, কে দিয়েছে, কীভাবে ধরিয়ে দেওয়া হয়েছে সেটা অন্য হিসাব। এছাড়া আর কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি। এবং একইভাবে আমলাদের ব্যাপারে বলা যায়। তো দেশে আপনি মানে আগের সরকারের, বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখবেন এবং তাদের ভবিষ্যতেও টিকিয়ে থাকার ব্যবস্থা করবেন, এবং পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে নানাভাবে হেল্প করবেন, এবং তারপর আপনি আশা করবেন যে এই ব্যবসায়ীরা এই সরকারকে স্মুথলি বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করবে। এটা যে হয় না তা গত 6 মাসের বাজার ব্যবস্থাপনা দেখে বোঝা যায়। আবার বিপরীত দিকে আগেও আমি একদম শুরু থেকে যে কথাটা বলে আসছি যে স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে আপনি একটা গণ-অভ্যুত্থানের সরকারকে চালাতে পারবেন না, তারও নমুনা আমরা দেখতে পাচ্ছি। কাজেই অলি আহমেদ সাহেব হয়তো তার দল হয়তো অত বড় নয়, কিন্তু উনি নেতা হিসেবে বড়, ওনার অভিজ্ঞতাও বড়, ওনার জানাশোনাও বড়, ওনার কানেকশনও বড়। কাজে ওনার ওই কানেকশন থেকে উনি যে তথ্যগুলি দিয়েছেন, আমি মনে করি যদি সরকার এগুলিকে বিবেচনার মধ্যে না নেন তাহলে ভয়ঙ্কর একটা সমস্যার, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হবে। এই সরকার সেভাবে কতটুকু পদক্ষেপ নেবে আমি জানি না। শেষ করার আগে আরেকটা কথা বলি, কেউ কেউ হয়তো বলবেন আমি গেলে একটা গ্রুপ নিয়ে বললাম কেন। হ্যাঁ, অলি আহমেদ কথাটা উঠেছে বলে এবং উনি উদাহরণটা দিয়েছেন বলে বললাম। অন্যান্য গ্রুপ নিয়ে আমার কিছু কথা বলার ইচ্ছা আছে, আশা করি আগামীতে বলতে পারবো। ভালো।